মাঠে হার্ট অ্যাটাক তামিমের, রিং পরানোর পর অবস্থা স্থিতিশীল। সাভারের কেপিজে হাসপাতালে 24 ঘন্টা থাকবেন পর্যবেক্ষণে। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি, যেখানে যতটুকু করা প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার পেছনে ষড়যন্ত্র বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট দলের বিচারের আহ্বান এনসিপি। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যায় 3 পুলিশ কারাগারে। পরিকল্পিতভাবে ইসলামপন্থীদের ক্রস ফায়ারে দেয়া হতো বললেন প্রসিকিউটর। 50 বছর পর ফেরি পেল সন্দ্বীপবাসী। সব অঞ্চলে সুষম উন্নয়ন করে এগিয়ে যাবে দেশ বললেন প্রধান উপদেষ্টা। এবং পহেলা বৈশাখে এবার 2 দিন ব্যাপী উদযাপন। মঙ্গল শোভাযাত্রায় থাকছে না, সব জাতিসত্তার অংশগ্রহণে বড় পরিসরে আয়োজন। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। মুক্তি, দেশের ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবালের সুস্থতার প্রার্থনা এখন ভক্ত, স্বজন, সহযোদ্ধাদের। চিকিৎসকরা বললেন অবিশ্বাস্য কামব্যাক। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নেমে বুকে প্রথমে ব্যথা অনুভব করেন, তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে সেখানে তাকে রিং পরানো হয়েছে হার্টে। এবং এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, থাকবেন 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে। এবং এর মধ্যে তামিমের জ্ঞানও ফিরেছে, একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। তামিম ইকবালের স্বাস্থ্যের বর্তমান যে সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ে সহকর্মী আরিফুল ইসলাম সাহাব বিস্তারিত জানাবেন। ক্যাপ্টেন অফ শাইনপুকুর রায়ান রাফসান এবং মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান কয়েন ফ্লিপ করবেন। মাঠের তামিম যথারীতি মাঠেই ছিলেন। বিকেএসপিতে মোহামেডানের অধিনায়ক হিসেবে নেমেছিলেন শাইনপুকুরের বিপক্ষে টস করতে। তবে খানিক বাদেই বুকে ব্যথা অনুভব করেন। গ্যাস্ট্রিক ভেবে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ফেরেন মাঠে। তবে কিছুক্ষণ পরই টের পান অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা হয় হেলিকপ্টার। যদিও পরিস্থিতি বেগতিক হওয়ায় সঙ্গে সঙ্গে নেওয়া হয় বিকেএসপির পাশের হাসপাতালে। তাৎক্ষণিক ব্যবস্থা নেন স্থানীয় চিকিৎসকরা। কিছুক্ষণের জন্য রাখা হয় লাইফ সাপোর্টে। এনজিওগ্রাম করে হার্টে রিং প্রতিস্থাপন করা হয় দেশসেরা ওপেনারের। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। দেশসেরা এই ওপেনারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে তামিম কথা বলেছেন বলেও জানা গেছে। সর্বশেষ যেটা, তামিমের ওয়াইফ তার সঙ্গে আছেন, সিসিউতে সঙ্গে আছেন। তার স্বজনরাও দেখা করেছেন। এখন ভালো কি এটা বলবে, তবে সে একটু কথা বলছে, আমি দেখছি যে কথা বলছে। তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবি পরিচালকদের বোর্ড মিটিং স্থগিত করা হয়। সাভারে হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি সহ পরিচালকরা। ফিজিও এবং অন্য প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে সঠিক সিদ্ধান্তগুলো প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে। আমরা সবাই কাছে তামিমের জন্য দোয়া প্রার্থনা করছি, ফ্যামিলির তরফ থেকে এটাই আপনাদের কাছে চাওয়া। যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারসগুলি আছে এগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে। 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আজ কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম সাহাব, এখন। এদিকে তামিম ইকবালের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশ বিদেশের তারকা ক্রিকেটাররা। মাশরাফি তাসকিনদের পাশাপাশি লঙ্কান কিংবদন্তি লসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় মনোজ তিওয়ারিও তার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেবল ক্রিকেটাররাই নন, শোবিজ তারকারাও জানিয়েছেন শুভকামনা। ওয়াসুল হক পান্থর প্রতিবেদন। রায়ান রাফসান প্রতিদিনের মতোই শুরু হয়েছিল 24 মার্চের সকালেও। শাইনপুকুর ক্রিকেটার্সের বিপক্ষে টসও করলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ড্রেসিং রুমে ফেরার পরেই বাধে বিপত্তি।
শুরুতে শারীরিক অসুস্থতার কারণ হিসেবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করলেও পরে দেখা যায় অবস্থা গুরুতর। হেলিকপ্টার প্রস্তুত থাকলেও ঢাকায় আনার মতো পরিস্থিতিও ছিল না। স্থানীয় একটি হাসপাতালেই এনজিওগ্রাম রিং প্রতিস্থাপন করা হয় দেশ সেরা ওপেনারের। এই তথ্য ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে তামিমময়। সাবেক বর্তমান সতীর্থরা ফেসবুক বার্তার মাধ্যমে তার সুস্থতার প্রার্থনা করেন। মাশরাফি তাসকিন মিরাজদের আকুতি ছড়িয়ে পড়ে সর্বত্র। কেবল দেশিরাই নন, লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও দিয়েছেন তামিমের সুস্থতা কামনায় বার্তা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকেও জানানো হয়েছে প্রার্থনার আর্জি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলে জানিয়েছে বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ তারকা শাকিব খান চেয়েছেন দোয়া, করেছেন প্রার্থনা। দ্য শো মাস্ট গো অন, এই জন্যই বোধহয় এত বড় ঘটনার পরেও খেলা বন্ধ হয়নি। তাই ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটে গেছেন দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। ছুটে গেছেন বিসিবি বস ফারুক আহমেদ সহ পরিচালকরাও। ডাক্তাররা জানিয়েছেন মিরাকল ঘটিয়েছেন তামিম, তাই হয়তো লাখো কোটি ভক্তদের দোয়া ও ভালোবাসায় ফিরেছেন এই তারকা, যেমনটা ভাঙা হাত নিয়েই ব্যাট হাতে ফিরেছিলেন 2018 এশিয়া কাপে। এত কিছুর পরেও বিস্ময়কর হলো এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসানের টাইমলাইন জুড়ে পাওয়া যায়নি কিছুই, বরং সেখানে শোভা পাচ্ছে জুয়ার বিজ্ঞাপন। ওয়াসিউল হক পান্থ, এখন। চট্টগ্রামে লক্ষ কোটি ভক্ত আর ক্রিকেট প্রেমীর কাছে ভালোবাসার এক নাম তামিম ইকবাল। হঠাৎ তার অসুস্থতার খবরে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে ভক্ত আর অনুসারীদের মাঝে। সুস্থতা কামনায় মাঠে বিশেষ প্রার্থনা করেছেন নবীন ক্রিকেটাররা। সবার চাওয়া দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুক দেশের ক্রিকেটের এই লিজেন্ড। বিস্তারিত হোসাইন জিয়াদের প্রতিবেদনে। তামিমের অসুস্থতার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। অগ্রজদের মতোই উদ্বেগ উৎকণ্ঠায় মাঠে আসা অনুজ ক্রিকেটাররা। তাৎক্ষণিকভাবে খেলার মাঠে সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনায় যোগ দেন সবাই। এটি সে মাঠ যে মাঠে শৈশব ও কৈশোরের দুরন্ত দিন পার করেছেন তামিম। পরিণত ক্রিকেটার হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলে। মাঠে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো এই ক্রিকেট লিজেন্ড মাত্র 36 বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হবেন, এটি সবার কাছেই অকল্পনীয়। জানান মাত্র কয়েকদিন আগেই চট্টগ্রামে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হন তিনি। নিয়মিত খোঁজ খবর রাখছিলেন এখানকার ক্রিকেটের সম্ভাবনাময়ী খেলোয়াড়দের। তামিম ভাই হচ্ছে আমাদের এখানে যারা আছে সিনিয়র থেকে জুনিয়র প্রায় সবার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে ক্রিকেট সংস্থার সাথে বা কোনো ইয়ানি এগুলোতে সবসময় হেল্প করে। বেসিক্যালি সব প্লেয়ার হচ্ছে ঢাকার প্লেয়ার বা চিটাঙের প্লেয়ারগুলো একটু ধামা চাপা পড়ে আছে। সো আমি দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে যায়। চট্টগ্রামের প্লেয়ার হিসেবে তামিম হচ্ছে আমাদের আইডল, স্বাভাবিক। কারণ তামিমকে ছাড়া আমরা চট্টগ্রামে যে ক্রিকেটটা শুরু হয়েছে ওইটা আমরা কখনো চিন্তা করিনি। কাজীর দেউড়িতে তামিমের লাল সুরকির বাড়ি ভক্ত অনুসারীদের সবার পরিচিত। বিখ্যাত এই কাজী বাড়ি জন্ম দিয়েছে আকরাম খান, তামিম ইকবাল ও নাফিস ইকবালের মতো দেশসেরা ক্রিকেটারদের। বর্তমানে সেই বাড়িতে শুনশান নীরবতা। সবার প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে তামিম। সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে এটা চাই যে সে তাদের ভালো হয়ে মাঠে আবার ফিরে আসুক। সো ওই জন্য আমি একটু সবাইকে মিলে একটু প্রে করবো ওর জন্য, তাদের আল্লাহ যেন ঈশ্বর যেন তাদের সুস্থ করে মাঠে ফিরে নিয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের পতাকার অধিনায়ক তামিম 2023 সালে অভিমান করে এই চট্টগ্রামেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে ফিরলেও 2025 সালের 10 জানুয়ারি আবারও অবসরের ঘোষণা দেন তিনি। Yesterday against Afghanistan was my last international game. হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে সাকিব সহ আরও 4 জনের বিরুদ্ধে 15 ডিসেম্বর মামলা দায়ের করে আইএফআইসি ব্যাংক। আরও জানাবেন শরীফ রওশন। দেশের ক্রিকেটে বড় এক নাম সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে চেনা সেই চিত্র। বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে একের পর এক কারসাজির অভিযোগ।
এবার চেক প্রতারণার মামলায় সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মূলত আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিবের সম্পদ ক্রোকের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। এর আগে চেক প্রতারণার মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন সোমবার জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেন আদালত। তবে আদালতে পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়, আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এর পরিপ্রেক্ষিতেই সাকিবের সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে মামলায় অভিযোগ করা হয়েছে 7 বছর আগে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকার ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশও দেয়া হয়। গেল বছরের সেপ্টেম্বরে এগ্রো ফার্ম লিমিটেড 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় 2টি চেকই প্রত্যাখ্যান করা হয়। পরে ব্যাংক থেকে প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠালেও কাজ হয়নি। পরবর্তীতে 15 ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ এগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। শরীফ রওশন, এখন। সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের মুখোমুখি করার চেষ্টার পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটন গার্ডেনে গণমাধ্যম কর্মীদের সম্মানে বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, একটি মহল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারাই পেছন থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিপন্ন করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশকে অরক্ষিত করার চেষ্টা চালানো হচ্ছে। সুচতুরভাবে দেশকে আবার অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য এই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তী সরকার সেটি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সন্ধ্যায় বনানীর একটি 5 তারকা হোটেলে কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে আখতার হোসেন বলেন, 5 আগস্টের পর বাংলাদেশ যেই গণতান্ত্রিক ধারায় ফিরছে সে পথে কূটনীতিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় গাজার নৃশংস হত্যার সমালোচনা করেন তারা। এছাড়া জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরেন। আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সকালে সন্দ্বীপের উপজেলা পরিষদে উপদেষ্টাদের একটি বহরের সাথে উদ্বোধনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন স্বপ্নের বাস্তবায়নে সন্দ্বীপবাসীর প্রত্যাশা, এই সেবার মধ্য দিয়ে ঘুচে যাবে দ্বীপের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যসেবার নানা সংকট। তবে প্রতিকূল আবহাওয়া আর অবকাঠামো সংকটে এই ফেরি নিয়মিত চালানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 6 উপদেষ্টার বহর নিয়ে প্রথমবার সন্দ্বীপের উপকূলে এসেছে কপোতক্ষ ফেরি, যা দেখতে তীরে ভিড় করেছে উৎসুক মানুষের দল। চারিদিকে সাজ সাজ রব, যেন উৎসবের আমেজ। দীর্ঘদিনের স্বপ্নের এমন আনুষ্ঠানিক যাত্রা দেখে নদী তীর জুড়ে লেগেছে আনন্দের ঢেউ। সীতাকুণ্ড প্রান্ত থেকে ফেরিতে চড়ে সকাল 10টায় সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছান 6 উপদেষ্টা। ঘাটে নেমে শেষ করেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বীপবাসীর সাথে যোগ দেন উদ্বোধনী সমাবেশে। দীর্ঘ 50 বছরেও যে সেবা চালু করা যায়নি সেটি মাত্র 7 মাসে সম্ভব হয়েছে। সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগই নয়, এর সাথে মৎস্য, কৃষিসহ বিভিন্ন খাতে লাগবে পরিবর্তনের ছোঁয়া।
এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনও কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কি হবে আমরা তো জানি না। আমরা যেটা আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল মে মাস থেকে, সেটাকে আমরা এগিয়ে এনে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন, 65 দিনের পরিবর্তে 58 দিন করেছি। আজকালকার দুনিয়ায় বিচ্ছিন্ন থাকা যায় না। তো এই যে আপনাদের সাথে মূল ভূখণ্ডের একটা সুন্দর যোগাযোগ হয়ে গেল, ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আপনাদেরকে পড়তে হবে না। সুন্দর একটা নৌযানে চড়ে আপনারা সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাবেন, সেখান থেকে ঢাকায় যাবেন। পরে দেশের দুর্গম এই দ্বীপের যোগাযোগে মাইল ফলকের এমন যাত্রায় ভার্চুয়ালি সঙ্গী হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেরি সার্ভিস চালুতে কেবল শত বছরের দুর্ভোগ দুর্দশার অবসান নয়, দ্বীপবাসীর মনে উঁকি দিচ্ছে নানা সম্ভাবনার গল্প। এর মধ্য দিয়ে পণ্য মালামাল পরিবহন যেমন সাশ্রয়ী ও গতিশীল হবে, তেমনি কমবে সমুদ্রপথে জরুরি রোগী মারা যাওয়ার মতো ঘটনাও। এরই মধ্যে ফেরিকে ঘিরে চালু হয়েছে বাস সার্ভিসও। আমরা চাচ্ছি এটা কন্টিনিউ চলক। সন্দ্বীপবাসীর জন্য এটা একটা বিশেষ একটা দিন আজকে। মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, বিশেষ করে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শিল্পায়ন করতে পারি, তাহলে সন্দ্বীপের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। এই সেবা চালু হলে আবহাওয়ার কারণে বছর জুড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি উপকূলে ফেরিঘাটের অবকাঠামো নিয়েও আছে শঙ্কা। তবে এ নিয়ে বিকল্প পরিকল্পনা আছে সরকারের। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা। তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা ফ্রি ক্লাস দেব। সেটা না হলে আমরা গাড়ি আসতে পারবে না, লোকজন আসবে। আপাতত চালু হলে ফেরি দিনে 2 বার চলাচল করবে। পারাপারে যাত্রীদের গুনতে হবে 80 থেকে 100 টাকা, আর ছোট বড় যান ভেদে তা হবে 400 থেকে 5700 টাকা। দুর্গম দ্বীপ সন্দ্বীপের সাথে চট্টগ্রামের এই নতুন সংযোগ নিঃসন্দেহে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইল ফলক। এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে সন্দ্বীপে জলকাদা মারানো যাত্রার যেমন অবসান হবে, তেমনি বিকশিত হবে সম্ভাবনাময়ী এই দ্বীপের নানা ক্ষেত্র। তবে উত্তাল এই নৌরুটে বছর জুড়ে এই ফেরি সার্ভিস চালানোর চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি মাথা ব্যথায় রাখবে এই ফেরি সার্ভিসকে ঘিরে উপকূলীয় এলাকায় নির্মিত নানা অবকাঠামো ও সড়ক টিকিয়ে রাখার বিষয়গুলো। তবে সব কিছুকে ছাপিয়ে এই প্রকল্প দীর্ঘমেয়াদে সফলতা পাবে, এমনটাই প্রত্যাশা সন্দ্বীপবাসীর। ফয়সাল কলিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। শুরু হয়েছে রেলে ঈদ যাত্রা। বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিন প্রায় সব ট্রেন সময় মতো ছাড়লেও আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী ও বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে 1.5 ঘন্টা পর্যন্ত। সোমবার সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রীর চাপ। ঈদে বাড়ি ফেরা নিয়ে ব্যস্ততা বাড়ে দুপুর থেকে। তবে অভিযোগ উঠেছে বগির ভেতরের অপরিষ্কার পরিবেশ নিয়ে। সকাল থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কিশোরগঞ্জগামী 11 সিন্ধুর প্রভাতী ছেড়েছে 1 ঘন্টা দেরিতে, আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস দেরি করে 1.5 ঘন্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। এদিন 43টি আন্তনগর ও 25টি মেল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফিরতি যাত্রার 3 তারিখের আগাম টিকিট বিক্রিও। ঈদের ছুটি শুরু না হলেও সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। বাড়তি চাপে সড়কে আরও বেড়েছে বিশৃঙ্খলা। বিভিন্ন স্থানে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট। এছাড়া রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। তবে সড়কে যানজট নিরসন ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। ঈদের আগ মুহূর্তের ভিড় ও দুর্ভোগ এড়াতে অনেকেই আগে ভাগে যেতে চান বাড়িতে। তবে সেই যাত্রাতেও খুব একটা স্বস্তি নেই। ঈদের ছুটি শুরু না হলেও সড়কে তৈরি হয়েছে ভোগান্তি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 65 কিলোমিটার মহাসড়কে 750 পুলিশ দায়িত্ব পালন করলেও ভোগান্তির অভিযোগ করছেন চলাচলকারীরা। সড়কে 300 টাকার ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। রোমবারে স্বাভাবিক ভাড়া হলো 300 থেকে 350 টাকা, আর বর্তমান ভাড়া হচ্ছে 600 থেকে 700 টাকা। আমার কাছে ভাড়া 1000-1200-1500 টাকা চায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যানজট কমাতে তৎপরতার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী।
700 থেকে 800 মিনিমাম অফিসার ফোর্স রাস্তায় থাকবে 24 ঘন্টার জন্য। গার্মেন্টস যখন ছুটি হবে, যখন আমাদের প্রেশারটা বেড়ে যাবে, তখন আমরা যমুনা গুলচত্বর থেকে গোবিন্দাসে হয়ে আমরা ওই দিক দিয়ে ডাইভারশন দিব এবং এলেঙ্গা থেকে শুধু উত্তরবঙ্গমুখী গাড়ি চলে যাবে। এখনও শৃঙ্খলা ফিরছে না ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বালু বোঝাই ট্রাকের লম্বা সারি বলে দেয় সড়কের শৃঙ্খলার প্রকৃত চিত্র। ঈদ যতই ঘনিয়ে আসছে, ঢাকা ময়মনসিংহ সড়কে ততই বাড়ছে গাড়ির চাপ। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা সহ সড়কের ওপর অবৈধ সিএনজি স্টেশনের রাজত্বে তৈরি হচ্ছে যানজট। যাত্রীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় কমছে না ভোগান্তি। রাস্তার মধ্যে বালিবাহী যে ট্রাকগুলা, এগুলো অনেক সময় নিয়ম না মেনে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়, তারপর এরকম রাস্তার হিবিজিবি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের এক সপ্তাহ পর্যন্ত দুর্ঘটনাটা বেশি বোঝায়। রাস্তার মধ্যে কোনো নিয়ম নীতি আইন শৃঙ্খলা কেউ কিছু মানতেছে না, ট্রাফিক আইন ঠিক মতো মানতেছে না। মহাসড়কে আমরা ঈদ যাত্রা যেন, ঈদ ফিরতি মানুষগুলো যেন সুন্দরভাবে বাড়িতে গমনাগমন করে, সেই লক্ষ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে ভোগান্তি ও যানজট মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মহাসড়কটির কুমিল্লার 105 কিলোমিটার এলাকায় নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবী, ছাত্র প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য ও রোভার স্কাউট সদস্যরা। শামীমা রহমান শাম্মী, এখন। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে 2 দিন ব্যাপী। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে আলোচনা করেন অংশীজনরা। বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের আয়োজনে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অংশ নেবে। মূলত আলোচনা হয়েছে কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব, কিভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কিভাবে আনবো, কোথায় প্রেজেন্ট করা হবে। ঈদকে সামনে রেখে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। এ বিষয়ে আরও খবর জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন নানি। আনি জানাবেন, শেষ সময় কেনাকাটায় ছাড় দেওয়া হচ্ছে কিনা, কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে? শাফিন, যেহেতু আসলে আর মাত্র কয়েকদিন বাকি আছে ঈদের, তো সেই জায়গা থেকে শেষ সময়ে এসে অনেকেই কেনাকাটা সারছে না। আমি এখন আছি নিউ মার্কেট এলাকার যে গ্রিন স্বর্ণিকা শপিং মল আছে সেখানে। এখানে কিন্তু মেয়েদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো বেশি বিক্রি হতে দেখা যাচ্ছে। এবং আপনাকে যদি দেখেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে ইফতারের পরপর কিন্তু ক্রেতারা আসছেন বিভিন্ন বিপণী বিতানগুলোতে এবং তারা এখানে এসে দেখছেন, পছন্দ করছেন তাদের পছন্দসই পোশাক। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে মেয়েদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোই বেশি বিক্রি হচ্ছে। 1 পিস 2 পিস থেকে শুরু করে যেসব পাকিস্তানি পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে বেশি বিক্রি হচ্ছে এখানে। এবং ক্রেতারা বলছেন যে যেহেতু আসলে ঈদের এখন আর বেশ কয়েকদিন বাকি, খুব বেশি সময় বাকি নেই, তো সেই জায়গা থেকে তারা এখন আসলে কোনো ধরনের আসলে সেলাই সহ যেসব পোশাকগুলো রয়েছে, স্টিচ যে পোশাকগুলো রয়েছে সেগুলোই তারা কিনছে, যাতে দর্জির দোকানে গিয়ে এখন আসলে বানানোর সময় নেই বলে তারা আসলে এখন যেসব পোশাকগুলো রেডিমেড পোশাকগুলো রয়েছে তারাই কিন্তু এখন সেগুলো বেশি কিনছে। এবং তারা বলছেন যে এবছর কিন্তু যে পোশাকের যে দাম সেটি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। দেখা যাচ্ছে যে ডিজাইনে কিছুটা তারতম্য থাকলেও কিন্তু পোশাকের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। দেখা গিয়েছে যে একটি পোশাকে 200 থেকে 300 টাকা পর্যন্তও বেশি দামে বিক্রি করছে বিক্রেতারা বলছেন তারা। তবে যেহেতু ঈদের আর খুব বেশি বাকি নেই, তো সেই জায়গাতে তারা তাদের সাধ্যের মধ্যে কিন্তু ক্রেতারা তাদের যে কেনাকাটা সেগুলো শেষ করছে। এবং বিক্রেতারা বলছেন যে এবছর আসলে মেয়েদের যে পোশাকগুলো রয়েছে তার মধ্যে পাকিস্তানি যে পোশাকগুলো রয়েছে সেগুলোর চাহিদা অনেকটাই বেশি। এবং এখানে 1 পিস 2 পিস যেসব পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সর্বনিম্ন 800 থেকে 5 থেকে 6-7 হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে মেয়েদের যে সব পোশাকগুলো রয়েছে সেগুলো রয়েছে। শুধু পোশাকের কথা বলবো না, এখানে কিন্তু আসলে এই শপিং মল থেকে শুরু করে ফুটপাতের যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু জুতা, জামা, স্যান্ডেল থেকে শুরু করে সব ধরনের পণ্যই কিন্তু আসলে ক্রেতারা তারা তাদের সাধ্যের মধ্যে কিনছেন, যেহেতু ঈদের খুব একটা সময় বাকি নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারির আলোচনা গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। প্রতি বছরের মতোই এবারও ঈদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তো এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি আমরা। বিগত ১৫ বছর ধরে ইসলামী ভাবধারার অনেক মানুষকে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভয়ের সংস্কৃতি চালু করতে তৎকালীন পুলিশের কর্মকর্তারা এসব নাটক সাজাতো বলে দাবি তার। এদিকে ২০১৬ সালের ২৬ জুলাই জাহাজবাড়িতে ৯ জনকে জঙ্গি সন্দেহে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। সোমবার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬ পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এসপি জসিমউদ্দিন মোল্লার বিরুদ্ধে ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালকে বলেন, বিভিন্ন স্থান থেকে ইসলামী ভাবধারার যুবকদের ধরে একটি বাড়িতে রেখে জঙ্গি আস্তানার নাটক সাজানো হয়। পরে আইজিপি শহীদুল হক ও ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে ৯ জনকে জঙ্গি বলে হত্যা করা হয়। এ নিয়ে গণমাধ্যমে ভয়ের সংস্কৃতিও চালুর অভিযোগ করা হয় সব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে এ মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তবে মামলার শুনানিতে ট্রাইব্যুনালের জনবল, গ্রেফতারের সংখ্যা ও তদন্তের অগ্রগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারকরা। এই ৯ জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় বহু আগে। রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয়। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে। সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে। এদিকে রামপুরায় কার্নিশের ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ ২ জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন ১ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর গাবতলীতে গণহত্যার একটি মামলার পরবর্তী শুনানির দিন ২৮ এপ্রিল ধার্য করা হয়েছে। বনশ্রীতে যে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে ৬টা গুলি করা হয়েছিল, সেই মামলায় চঞ্চল এবং আরেকজন এখানকার এডিসি ছিল রাজন, তাকে হাজির করা হয়েছিল। সেই মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে, এটা ড্রাফট রিপোর্টও এসে গেছে, কিন্তু এটার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও ১ মাস সময় চেয়েছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। আরেকটা হচ্ছে মিরপুরের যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে মাত্র একজন আসামি গ্রেপ্তার আছে, তাকে হাজির করা হয়েছিল। সেখানে আরও বিস্তৃত পরিসরে তদন্ত দরকার, সেজন্য ৩ মাস সময় চাওয়া হয়েছে, আদালত সেটা মঞ্জুর করেছে। আইজিপি শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া সহ সব পুলিশ কর্মকর্তাদের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টের গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেপ্তারের ঘটনা মিথ্যা। দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার নির্দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য ৫ আগস্টের আগের। মিথ্যা গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা ৪ আগস্ট করেছিলেন, ৫ আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। বেতন বোনাস পরিশোধের দাবিতে গুরুত্বপূর্ণ সিইপিজেড সড়ক কয়েক ঘন্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম ইপিজেডের জেএমএস গার্মেন্টসের শ্রমিকরা। এতে ইপিজেড থেকে বিমানবন্দর ও পতেঙ্গা কাঠগড় সড়ক এবং চট্টগ্রাম বন্দরমুখী আগ্রাবাদ সড়কে কয়েক কিলোমিটারে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুপাশে আটকা পড়েছে শত শত ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী গাড়ি। ইপিজেড ও বিভিন্ন কন্টেইনার ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যের গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
অডিও বার্তায় মালিক মঙ্গলবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা মানছেন না। বিস্তারিত আরও জানাবেন হাজেরা শিউলি। কথা ছিল আজ সোমবার বকেয়া বেতন পরিশোধ করবেন মালিক। সেই আশ্বাসে সকালে সিপিজেড এর জেএমএস পোশাক কারখানায় হাজির হন কয়েকশো শ্রমিক। সকাল 10:30 পর্যন্ত কারখানা প্রাঙ্গণে অবস্থান নিয়েও বেতন ও মালিকের দেখা না পেয়ে বেবজা কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে সকালে এক অডিও বার্তায় জেএমএস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদ সময় বাড়িয়ে মঙ্গলবার বেতন দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও বিশ্বাস করছে না শ্রমিকরা। 1 মাসের বকেয়া বেতন ও বোনাস আদায়ে সকাল 11টা থেকে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ সিইপিজেড সড়ক করে রাখে শ্রমিকরা। আমরা আজকে বেতন ছাড়া বাসা যাব না, আমাদের কথা একটাই, আমাদের একটাই দাবি। বিগত দিনে আমাদেরকে অনেকবার ডেট দেওয়া যে প্রত্যেকটা ডেট মিস করছে, কথা কাজের সাথে মিল নাই, যার কারণে আমরা আজকে এই ওনার অডিও বার্তাটা আমরা মানতে পারতেছি না। কালকে থেকে কিন্তু সবকিছু বন্ধ, সব বন্ধ, তাহলে আমাদেরকে এত হয়রানি করার কোনো মানে আছে? শ্রমিকদের অভিযোগ, এর আগে কয়েকবার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি জেএমএস গার্মেন্টসের মালিক। ঘর ভাড়া ও দোকানে বাকি জমা হওয়ায় তারা চরম কষ্টে দিন যাপন করছেন। শ্রমিকরা বলছে একদিন পর ঈদের ছুটিতে সিপিজেড এর সব কারখানা বন্ধ হয়ে যাবে, তাই কৌশলে বেতন না দিতে বারবার সময় বাড়াচ্ছেন মালিক। আমাদের তো সংসার আছে, জমিদার মানে না, রুম ভাড়ার জন্য তালা মেরে দেয়, টাকায় বের করে দেয়, ব্যবসা থেকে পুলিশ নিয়ে আমাদের তালা খুলতে হয়। কেন মালিকে বলতে 27 তারিখে আমাদেরকে স্যালারি দিবে, এটা আমরা মানতে পারতেছি না। কেন 26 তারিখে পুরো ইপিজেড বন্ধ, আমরা কিভাবে মানবো? সিপিজেড সড়ক অবরোধের কারণে আগ্রাবাদ থেকে চট্টগ্রাম বন্দর হয়ে বিমানবন্দর ও পতেঙ্গা কাঠগড় পর্যন্ত কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। সড়কের দুই দিকে আটকা পড়েছে চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও ডিপোগামী শত শত গাড়ি। প্রায় 10,000 গাড়ি আটকা পড়ে রয়েছে, পুরো জামের ভিতরে আছে। এরপর দফায় দফায় বেবজা, সেনাবাহিনী, শিল্প পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শ্রমিকদের আগামীকাল বেতন দেওয়ার নিশ্চয়তা দিলেও তারা দাবি আদায়ে অনড় থাকে। কোনো তৃতীয় পক্ষ এই আন্দোলনে যদি পুঁজি করে নেয়, সম্পূর্ণ দায় পার পড়বে জেএমএস এর মালিক কর্তৃপক্ষের দায় নিতে হবে। আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, এখানে স্থানীয় পর্যায়ে আমাদের নির্বাহী দপ্তর থেকে ব্যাংকের হেডকোয়ার্টারের কথা বলা হচ্ছে, ব্যাংকের হেড অফিস যেটা, যে আগামীকাল বেতন বোনাসের জন্য মালিক এখনও সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীকাল বেতন বোনাস হবে। শ্রমিক অসন্তোষের মুখে গত 5ই মার্চ জেএমএস গার্মেন্টস লে অফ ঘোষণা করা হয়। কারখানাটিতে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় 3000। আইন অনুযায়ী লে অফ করলে বকেয়া বেতন সহ 3 মাসের বেতন পরিশোধ করতে হয়। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। যত ঘনিয়ে আসছে ঈদুল ফিতরের দিন, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। এছাড়া বিদেশি পণ্যের পাশাপাশি কদর বাড়ছে দেশীয় প্রসাধনীর, বলছেন বিক্রেতারা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। এবার রোজায় অন্য সময়ের মতোই ঈদ বাজারে চোখে পড়ার মতো ভিড়। কেবল নতুন পোশাক নয়, পছন্দের প্রসাধনীর ব্যবহারে নিজেকে নতুন করে সাজিয়ে নিতেও আগ্রহী ক্রেতারা। শিশু থেকে শুরু করে নারীদের হাতে মেহেদির নকশায় পূর্ণতা পায় ঈদের আনন্দ। পোশাকের সঙ্গে হাত ভর্তি মেহেদি থাকলে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়। তাই পোশাকের সঙ্গে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতা সমাগম। ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজার সহ 9টি উপজেলার হাটবাজারগুলোতেও একই চিত্র। ঈদ উপলক্ষে বাজারে এবার দেশীয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। যতদিন যাবে তত আরো বেশি ভিড় হবে, এই জন্য আর কি নিলাম, আগে ভাগেই নিচ্ছি আর কি। এই কারণে সবকিছুর দামই স্বাভাবিক আছে, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মার্কেট করবো। এদিকে শহরের সকল বিপণী বিতানে ক্রেতাদের কথা চিন্তা করে আনা হয়েছে নানা ডিজাইনের পোশাকের কালেকশন। এছাড়া রমজানের মাঝামাঝিতে এসে ঈদের কেনাকাটার সঙ্গে চাহিদা বাড়ছে প্রসাধনীর, বলছেন ব্যবসায়ীরা। দেশি পণ্য অনেক ভালো চাহিদা বর্তমান আগের তুলনায়, বাইরের পণ্য খুবই কম চলতেছে। প্যান্টেন বা মালা টালা এগুলো বেশি চলে। আর মেহেদির চাহিদাটা হচ্ছে কি, আমাদের কাছে রাঙাপুরি আছে, মমতাজ আছে, মমতাজের কালারগুলো এবার একটু গর্জিয়াস করছে, গতবার থেকে এবার একটু গর্জিয়াস কালার করছে। ফরিদপুরের জেলায় বিভিন্ন মার্কেটে ছোট বড় মিলিয়ে রয়েছে শতাধিক প্রসাধনীর দোকান। প্রতিদিনই এখানে আশপাশের জেলা থেকে ভিড় করেন ক্রেতারা। এখন ফরিদপুর। এবারে দেশের বাইরের খবর। ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোলুকে কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়ে আরও উত্তাল হয়েছে তুরস্ক। পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। রোববার হাজার হাজার বিক্ষোভকারীর র্যালিতে পেপার স্প্রে ছুড়েও তাদের বিক্ষোভ দমাতে পারেনি পুলিশ। আঙ্কারাতে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে জল কামান। ইস্তাম্বুল আর
ইজমিরেও চলছে বিক্ষোভ। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই ইমামুলু দুর্নীতির শাস্তি হিসেবে রোববার ইস্তাম্বুলের একটি আদালত তার কারাদণ্ড ঘোষণা করেন। শেষ করব সন্ধ্যাবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। মাঠে হার্ট অ্যাটাক তামিমের, রিং পরানোর পর অবস্থা স্থিতিশীল। সাভারের কেপিজি হাসপাতালে 24 ঘন্টা থাকবেন পর্যবেক্ষণে। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি, যেখানে যতটুকু করা প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার পেছনে ষড়যন্ত্র বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট দলের বিচারের আহ্বান এনসিপির। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যায় 3 পুলিশ কারাগারে। পরিকল্পিতভাবে ইসলামপন্থীদের ক্রস ফায়ারে দেওয়া হতো বললেন প্রসিকিউটর। 50 বছর পর ফেরি পেল সন্দ্বীপবাসী। সব অঞ্চলে সুষম উন্নয়ন করে এগিয়ে যাবে দেশ বললেন প্রধান উপদেষ্টা। এবং পহেলা বৈশাখে এবার 2 দিন ব্যাপী উদযাপন। মঙ্গল শোভাযাত্রায় থাকছে নাম, সব জাতিসত্তার অংশগ্রহণে বড় পরিসরে আয়োজন। এ ছিল সন্ধ্যাবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।